তরি কলেজ ড্রেস পরে আয়নার সামনে বসে বেনুনি বাজছে। আহসান চোখ ফিরিয়ে ফিরিয়ে কয়েকবার তাকে দেখল। দেখতে যেন ছোট খোকিটি লাগছে। সাদা কলেজ ড্রেস, মাঝে সিথি করে দুপাশে বেনুনি বাঁধা। কাল রাতে ওনার শাড়ি পরে এই মেয়েটাকে পাকা গিন্নি লাগছিল। আজ আবার খোকিদের মতো লাগছে কেন? নাস্তা করে তরিকে নিয়ে বের হলো আহসান। সেদিনের মতো সাই করে তরিকে কলেজের গেটের সামনে রেখে এলো। তরিকে বিদায় জানাবার সময় তরি লাজুক মুখে বলল, আপনি কি ছুটি হলে আমাকে নিতে আসবেন? কি নির্মল সেই চাহনি! আহসান যেন চোখ ফেরাতেই পারল না। অতি শক্ত হৃদয়ের মানুষ হওয়া সত্ত্বেও তরির কাছে হার মানল সে। তরির সঙ্গে কথা বলতে গেলেই মন যেন দলা পাকিয়ে যায় তার। ক্লাসে প্রেজেন্টেশন দেওয়ার সময়ও কথা বলতে এতটা আড়ষ্টতা কাজ করেনি যতটা এখন কাজ করে। আহসান আমতা আমতা করে বলল, আসবো। আহসান বাইক ঘুরিয়ে চলে যাবার সময় তরি হাত নেড়ে টাটা দিল। লুকিং গ্লাসে সেটা দেখে আহসান মৃদু হাসল। পরক্ষণে বুকে কেমন যেন পীড়াদায়ক অনুভূতির সৃষ্টি হলো। কিছু কি ফেলে যাচ্ছে সে? তরিকে অচেনা আগন্তুকের সঙ্গে বাইকে করে কলেজে আসতে দেখে ক্লাসের মেয়েদের চক্ষু চড়ক গাছ। অবশ্যই এতে তাদের পুরোপুরিভাবে দোষ দেওয়ারই যায় না। হাতে গোনা কয়েকজন বাদে তরির বিয়ের খবর বান্ধবী মহলের সেভাবে কেউ জানে না। তরি ক্লাসে ঢুকতেই সকলেই তাকে ঘিরে ধরল। আজ সকলের মধ্যমণি তরি। সকলের মুখে একটাই প্রশ্ন, ওই বাইকের ছেলেটাকে? তরি লাজুকতার মতো ইনিয়ে বিনিয়ে বলল, ওটা আমার বর, আর তোদের দুলাভাই। মুহূর্তে সকলে হাঁ করে তরির দিকে তাকিয়ে রইল। তারা কি ঠিক শুনল? তরির আসলে বিয়ে হয়ে গেছে? এত তাড়াতাড়ি? সেদিন ক্লাসের ফাঁকে ফাঁকে সবাই তরির দিকে বিয়ের গল্প শুনল। টিফিনের ব্রেকেও তরি ছাড় পেল না। তবে বাসরাতের গল্প শুনতে যাওয়ায় তরি কেমন নিয়ে গেল। কথার ছলে বারংবার প্রসঙ্গটা এড়িয়ে গেল। কিন্তু মেয়েদের কৌতূহল মোটেও কাটল না। তরির সবচেয়ে ঘনিষ্ঠ বান্ধবী ক্লাস ক্যাপ্টেন নাতাশাকে বলেই বসল, এই তরি, বল না, বাসরাতে কি হয়েছিল? দুলাভাই কাছে এসেছিল তোর? চুমু টুমু খেয়েছিল? চুমু খেলে কেমন লাগে রে তরি? আদর করেছিল তোকে? ইন্টু পিন্টু হয়েছিল তোদের? লাজে তরির গাল লাল হয়ে গেল। সাদা স্কার্ফটা দিয়ে মুখ ঢেকে ফেলল সে। পাশ থেকে তরির বান্ধবী সুহা এসে তরিকে সুরসুরি কেটে বলল, ভাইয়াকে দেখে তো মনে হলো তোর চেয়ে বেশ লম্বা, পেটানো শরীর, ঠিক যেন ফিল্মের হিরোদের মতো। ওরকম শক্তপোক্ত শরীরের ভার সারা রাত কি করে শৈলী রে তরি? তরি দুই হাতে মুখ ঢেকে বসে রইল। এই মেয়েগুলো কি সব আজে বাজে কথা বলছে? তরি কি করে তাদের বোঝাবে যে ওই লোকটার সঙ্গে তরির এখনো কোনো ইন্টু হয়নি? লোকটার সামনে গেলে তো তরির বুক কাঁপে, হাত কাঁপে আর পাও কাঁপে। তাকে কি করে চুমু খাবে তরি? নাতাশা তরির টুকটুকে গালে চিমটি কেটে বলল, শোন তরি, দুলাভাইকে গিয়ে পেছন থেকে জড়িয়ে ধরবি। প্রথমে কানের লতিতে চুমু খাবি, তারপর পিছন ঘুরিয়ে শুরুত করে চুমুটা খেয়ে ফেলবি। উফ, কি রোমান্টিক ব্যাপার! নাতাশার কথা মতো দৃশ্যটা মনে মনে একবার কল্পনা করল তরি। লাজে চোখ বড় বড় হয়ে গেল তার। কি রোমাঞ্চকর ব্যাপার! ছুটি হওয়ার আগে আগে বারবার কলেজে জানালা দিয়ে উকি ঝুঁকি দিচ্ছিল তরি। লোকটা এখনো আসছে না কেন? ক্লাসের মেয়েগুলোরও আজ কৌতূহলের অন্ত নেই। ক্লাস শেষ হলেই তারা আজ আহসানের পিছু ধরবে। দুলাভাই হিসেবে একটু শায়েস্তা করবে। নির্ধারিত সময়ে ছুটির ঘন্টা পড়তেই সকলে দৌড়ে বের হয়ে গেল। তরি কলেজের বাইরে আসতে দেখল আহসান বাইক নিয়ে হাজির। তরি আহসানের কাছে পৌঁছানোর আগেই দুষ্ট মেয়েগুলোর দল আহসানের নিকট ধেয়ে গেল। নাতাশা আহসানকে সালাম দিয়ে বলল, কেমন আছেন দুলাভাই? আহসান সালামের জবাব দিল। ফের বলল, আমি ভালো আছি। তোমরা কেমন আছো? তোমাদের পড়াশোনা কেমন চলছে? নাতাশা কিছু বলার আগে সুহা বলল, পড়াশোনার কথা বাদ দিন দুলাজান, আজকে শালির দাবি নিয়ে আপনার কাছে এসেছি। এক দফা এক দাবি, মানতে হবে মানতে হবে। তরির অপর ক্লাসমেট সোহাগী এসে বলল, আমার ভাই তোমার ভাই, আহসান ভাই আহসান ভাই। আহসান ভাইয়ের আগমন, শুভেচ্ছায় স্বাগতম। আহসান মুচকি এসে দুষ্টমির ছলে বলল, তা আপনাদের দাবিটা কি? নাতাশা নির্দ্বিধায় জবাব দিল, চাই তো আপনার সঙ্গে সিনেমা হলে গিয়ে মুভি দেখতে, কিন্তু এখন তো আপনি বিবাহিত, কি আর করার, সবে পোড়া কপালের দোষ। এখন ট্রিট দিয়ে আমাদের দুঃখ দূর করুন, আমরা ফুচকা খেতে চাই। আহসান মৃদু হেসে সায় জানালো। পাশের দোকানের ফুচকাওয়ালাকে বলল, সবাইকে আজ মন মতো ফুচকা খাওয়াতে। তরি ফুচকার প্লেট হাতে নিয়ে মুখে ফুচকা পড়তে পড়তে দেখল ক্লাসের সবচেয়ে লুচু মেয়ে ববিতা হাঁ করে আহসানের দিকে তাকিয়ে আছে। তরির বড্ড হিংসে হলো। একটু আগেও নাতাশা আর সোহা যখন দূর থেকে আহসানের সঙ্গে কথা বলছিল,
ববিতা তখন আহসানের গায়ে হেলে পড়েছিল। রাগে কটমট করতে করতে তরি ফুচকার বাটিটা শেষ করলো। কালকে ক্লাসে গিয়ে মেয়েটাকে আচ্ছা করে সাজতা করবে। পাজি মেয়ে একটা, কত বড় সাহস! তরির বরের দিকে নজর দেয়। মেয়েটার মনে মনে অনেক ব্যাজ। নেহাতে আহসান ভালো মানুষ বলে বুঝতে পারিনি। আহসানকে বাড়ি গিয়ে আজ সাবধান করে দিতে হবে, যেন ভবিষ্যতে এই লুচু মেয়েটা থেকে দূরে দূরে থাকে। সন্ধ্যায় আহসান কাজ শেষে বাড়ি ফিরতেই তরির বই খাতা নিয়ে পড়ার ঘরে গেল। আহসান চেয়ারে বসে মনোযোগ দিয়ে বই পড়ছে। তরিকে দেখা মাত্র ওই বইটা রেখে সোজা হয়ে বসলো। তরি টেবিলের সামনে চেয়ারটা টেনে বসতেই আহসান বলল, রুমি কোথায়? তরি মিহিসরে বলল, রুমিকে ডাকতে গিয়েছিলাম। রুমির শরীরটা আজ ভালো নেই, খুব পেটে ব্যথা আর মাথা ঘুরছে বলল। মেয়েলির সমস্যা ভেবে আহসান আর সেভাবে খুঁটিয়ে জানতে চাইল না। তরির বই খুলে পৃষ্ঠা উল্টে পাল্টে বলল, ইংরেজি কেমন পারো তুমি? ইংলিশে বেসিক ক্লিয়ার না থাকলে ফাইনালে কিন্তু বড়সড় ঝামেলায় পড়তে হবে। তরি কলম ঘোরাতে ঘোরাতে বলল, মোটামুটি পারি, কিন্তু আমাকে বুঝিয়ে দিলে আরো ভালো পারবো। আহসান গ্রামার বই বের করে তরিকে সবটা বুঝিয়ে দিল। লক্ষ্য করলো তরির জ্ঞান খুব ভালো, অল্প বোঝালে বুঝে যায়, বারবার রিপিট করতে হয় না। তরিকে হিসাব বিজ্ঞানের একটা অঙ্ক করতে দিয়ে আহসান হেলান দিয়ে বসলো। তরি খাতায় ছক কাটতে কাটতে বলল, মা বলেছিল আপনি আপনার বাবার ব্যবসা সামলান, পড়াশুনো নাকি শেষ। তাহলে চাকরির বই দিয়ে কি করেন আপনি? আপনার বুঝি পড়াশোনা করতে খুব ভালো লাগে? আহসান স্লান হেসে বললেন, না, ব্যাপারটা ঠিক তা নয়। আমি বাবার ব্যবসা সামলাই, এটা সত্য, কিন্তু এটাকে আমি পেশা হিসেবে নিতে চাই না। বেকারত্বের হাত থেকে রেহাই পেতে ব্যবসাকে ক্ষতি হিসেবে ধরেছি। বেকার শব্দটার অনেক ভার, আমি এত ভার বইতে পারবো না। সরকারি চাকরির জন্য চেষ্টা করছি, পাশাপাশি বাবাকে ব্যবসায় সাহায্য করছি। এত কষ্ট করে বাবা পড়িয়েছেন আমাকে, আমি এত সহজে হাল ছাড়লে চলবে? তরির মন্ত্রমুগ্ধের মতো আহসানের কথা শুনল। এই মানুষটা যখন গভীর মনোযোগে ঠোঁট নেড়েচেড়ে কথা বলে, তরির তখন খুব ভালো লাগে। অঙ্কটা তরি নির্ভুলভাবে শেষ করে খাতাটা আহসানের দিকে এগিয়ে দিল। আহসান খুঁটিয়ে খুঁটিয়ে অঙ্কটা দেখল, কোথাও একটু ভুল খুঁজে পেল না। লাল কলম দিয়ে আহসান রাইট দিল খাতায়। তরির মুখে জলজলে হাসি ফুটে উঠল। সে পেরেছে, হি হি। আহসান গম্ভীর স্বরে বলল, কাল থেকে আমরা টেস্ট পেপার সলভ করব। নতুন টেস্ট পেপার না বের হওয়া অবধি পুরোনোটা দিয়েই করব। টেস্ট পেপার ধরিয়ে অঙ্ক কষলে ফাইনালে দুর্দান্ত একটা রেজাল্ট আসবে। তরি মাথা দুলিয়ে সম্মতি জানালো। বই খাতা গুছিয়ে উঠবার সময় আহসানকে বলল, আপনার সঙ্গে আমার একটা কথা আছে। আহসান বিস্মিত হলো। তরি তাকে কথা বলল। মনে তীব্র উচ্ছ্বাস নিয়ে আহসান বলল, বলো কি বলবে? তরি অভিমানের সুরে বলল, কলেজে আমাকে আনতে গেলে আপনি আমার ক্লাসের ওসব মেয়ের সঙ্গে একদম কথা বলবেন না। আজ যখন আপনি দাঁড়িয়েছিলেন, ববিতা নামের একটা মেয়ে আপনাকে হাঁ করে দেখছিল। সে কেন আপনাকে দেখবে? তরি মিষ্টি অভিমান আহসানের মনে শান্তি জোগালো। ঠোঁটে হাসি চেপে রেখে আহসান বলল, চোখ আছে তার, তাই আমাকে সে দেখতেই পারে। কি করব বলো? তরি কণ্ঠে তীব্র প্রতিবাদ নিয়ে বলল, না, দেখবে না সে আপনাকে। কেন দেখবে? কি অধিকার তার? আপনাকে শুধু আমি দেখব। তরির বলা, আপনাকে শুধু আমি দেখব। কথাটা শুনে আহসান পিলে চমকে উঠল। বুকে ছুঁচ ফোটানোর মতো বিধে গেল যেন কথাটা। তরি কি অধিকার খাটাচ্ছে তার ওপরে? তবে খাটাক, তরির পরিপূর্ণ অধিকার আছে তার ওপরে। তরি তো সম্পূর্ণরূপে তারই, তার নয় কি? জীবনে এরূপ অধিকারের দাবিদারির অভাব ছিল তার। আজকে তরি সেটাও পূর্ণ করে দিল। দিল তো। আহসান প্রত্যুত্তরে বলল, দেখলে বা কি, যা তোমার তা দিন শেষে তোমারই থাকবে। তোমার জিনিস ছিনে নেবার সাধ্য কি আছে কারো? তরি ঢোক গিলে বলল, তবুও কেউ দেখবে না আপনাকে। আপনাকে কেউ ওভাবে দেখলে আমার কষ্ট হয়। আহসানের বিস্ময় এক ধাপ উপরে উঠে গেল। সে কি তবে তরির কষ্টের কারণ হচ্ছে? তরি কি জানে না তরিকে কষ্ট পেতে দেখলে তারও কষ্ট হয়? আহসানকে আর কিছু বলার সুযোগ না দিয়ে তরি আবারও বলল, আপনি বলেছিলেন না, কেউ আপনার সামনে কাঁদলে আপনার খুব কষ্ট হয়, বুকে কেমন চিনচিনে ব্যথা হয়। আমারও ঠিক সেরকম কষ্ট হয়, মনে হয় যেন আমি মরেই যাব। আহসান তরির চোখের দিকে তাকালো। চোখে টলটলে নোনা পানি। মিনিট খানিকের মধ্যে হয়তোবা তার কপল ছুঁয়ে গড়িয়ে পড়বে। সেই আদরের চোখ দুটোর দিকে তাকিয়ে আহসান বলল, যদি খুব কষ্ট হয়
তাহলে সেটা বরং তুমি আমার সঙ্গে ভাগ করে নিও। আমি আমার ভেবে তুমি সহ তোমার দুঃখ বেদনাকে আপন করে নেব। তরি চাপা স্বরে বলল, মা বলেছেন বিয়ের পর নাকি স্বামী স্ত্রীকে একে অপরের সুখ দুঃখকে ভাগাভাগি করে নিতে হয়। আপনি কি আমার সুখ দুঃখের ভাগ নেবেন? আহসান নির্লিপ্ত কণ্ঠে বলল, নেব। তোমার দুঃখগুলো আমার হোক, বিনিময়ে আমার বড়দের সকল সুখ তোমার হোক। তরি চোখ মুছে বলল, আপনি খুব বোকা। সবাই শুধু সুখ চায়, দুঃখ কেউ চায় না। আপনি নিজের সুখ ছেড়ে শুধু আমার দুঃখগুলোকে চাইলেন। আহসান দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল, যা তোমার তা কি আমার নয়? সেদিন তরির কি হলো সে নিজেও জানে না। রাতে আহসানকে শক্ত করে চেপে ধরে তার পিঠে মুখ গুজে ঘুমালো। আহসান যা ইচ্ছে ভাবুক, তরির অধিকার আছে তার প্রতি। তরির কথা মতো আজ তাই হলো। আহসান কলেজ থেকে তাকে নিয়ে বাড়ি ফেরার পথে ওই মেয়েগুলোর সঙ্গে কথা বলেনি। তরি মুখে প্রকাশ না করলেও মনে মনে খুব খুশি হলো। তরিকে কলেজে আনা নেওয়া করে আহসান। রুমির স্কুল বাড়ির খুব কাছে হয়, সে একাই আসতে পারে, কারো সহযোগিতার প্রয়োজন হয় না। তরি কলেজ থেকে বাড়ি ফিরতেই মধুবিবি তরিকে নিজের ঘরে ডেকে পাঠালেন। তরি জামা কাপড় ছেড়ে পা টিপে টিপে মধুবিবির ঘরে গেল। মধুবিবি বসে বসে তখন পান চিবোচ্ছেন। আজ কয়েকদিন যাবৎ তরিকে তিনি লক্ষ্য করছেন। নতুন নতুন বিয়ে হওয়ার পর স্বাভাবিকভাবে যে বৈশিষ্ট্যগুলো প্রকাশ পায়, তরির মধ্যে সেরকম কিছু এখনো দেখেননি তিনি। তরিকে বেজায় সন্দেহ হচ্ছে তার। তরিকে ঘরে ঢুকতে দেখে পান্তানিতে পানের পিক ফেলেন। তরির দিকে সন্দেহভাজন দৃষ্টিতে তাকিয়ে বললেন, আজকে আমি যা জিজ্ঞেস করুম সত্যি করে বলবা। যদি কিছু লুকাও তো তোমার খবর আছে। তরি ভয়ে ভয়ে ঢোক গেল। মধুবিবি তরিকে বসতে বললেন। তরি কাঁপতে কাঁপতে বিছানায় বসতেই তিনি বললেন, তোমার আর আহসানের মধ্যে কিছু হয়েছে? সত্যি করে বলো। তরি কথার মানে ধরতে পারল না। সরল মনে বলল, না, ওনার সঙ্গে তো আমার কোনো ঝগড়া হয়নি। মধুবিবি তরিকে ইশারায় থামিয়ে দিয়ে বললেন, ঢং দেখলে বাঁচি না। আমি ঝগড়ার কথা কই নাই। বিয়ের পর স্বামী স্ত্রীর মধ্যে যে সম্পর্ক হয়, সেই সম্পর্কের কথা বলছি। তোমাদের মাঝে কি স্বামী স্ত্রীর সম্পর্ক হয়েছে? তরি ঠায় বসে রইল। মধুবিবির প্রশ্নের জবাব তার কাছে নেই। তার মধ্যে এখনও সব হয়নি। তরির কাছে কাঙ্ক্ষিত জবাব না পেয়ে মধুবিবি হুঙ্কার দিয়ে বললেন, তোমারে কি জিজ্ঞেস করতেছি, জবাব দাও না কেন? তরি ভীত সন্ত্রস্ত নিরহের ভঙ্গিতে মাথা দুই পাশে দুলিয়ে না বোঝালো। মধুবিবি যা বোঝার বুঝে গেলেন। তরিকে এই বিষয়ে কিছু বলে লাভ নেই। যা বলার আহসানকেই বলতে হবে। সন্ধ্যার পর আহসান বাড়ি ফিরতেই মধুবিবি আহসানকে ডেকে পাঠালেন নিজ ঘরে। আহসান মধুবিবির ঘরে গিয়ে তাকে সালাম জানিয়ে বলল, কেমন আছো বাবু? তোমার শরীরটা ভালো তো? মধুবিবি সালামের জবাব নিলেন। ক্ষুদ্র গলায় বললেন, আমার শরীর ভালোই আছে। তোমার সমস্যা কি সেইটা বলো। আহসান অবাক হয়ে বলল, কেন, কি হয়েছে বাবু? মধুবিবি প্রত্যুত্তরে বললেন, কি হয়েছে সেটা বুঝতে পারতেছ না, নাকি বুঝার চেষ্টা করতেছ না? আহসান মৃদুস্বরে বলল, তোর কি কিছু করেছে? কি হয়েছে বাবু? মধুবিবি মুখে পানির খিলি পুড়ে বললেন, বিয়ের পর স্বামী স্ত্রীর মাঝে শারীরিক সম্পর্ক হইব, সেটাই স্বাভাবিক। এর মধ্যে কোনো ভুল আমি দেখি না। তোমাদের বিয়ার কয়েকদিনই তো দিন পার হয়ে গেল। তোমাদের মধ্যে নাকি এখনো কিছু হয় নাই? তোমার বউ নাইলে বয়সে ছোট, সে বেটি মানুষ, লজ্জায় বলতে পারে না। তুমি তো বেটা, তুমি এখনো তার কাছে যাও নাই কেন? এত লজ্জা শরম ধুইয়া কি পানি খাইবা? আহসান মিনিট খানেক নীরবতা পালন করল। এরকম একটা বিষয়ে বাড়ির মুরব্বী গোছের মানুষের সঙ্গে কথা বলতে ইতস্তত কাজ করছে তার। তবুও অস্বস্তি বোধ কাটিয়ে আহসান বলল, আমাদের মধ্যে বয়সের পার্থক্যটা অনেক বাবু, 10 বছর, কিন্তু কম কিছু নয়। আমি চাই আগে আমাদের মনের মিল হোক, তারপর না হয় শারীরিক সম্পর্কের বিষয়ে ভাবব। আর এমনিতেও তোরই আমারই বউ, আজ হোক বা কাল সে আমারই। সময় তো আর চলে যাচ্ছে না, একটু সময় তো দেওয়া উচিত। না হলে আমরা একে অপরকে কিভাবে বুঝবো? মধুবেবী নির্দ্বিধায় বললেন, তোমার দাদার সঙ্গে এত বছরের সংসার ছিল, তার সঙ্গে আমার কখনো মনের মিল হয় নাই। তুমি এই দুদিনের সংসারে মনের মিল খুঁজতে আসছো? এত কিছু বুঝতে গেলে সময় চলে যাইব। তখন আর বাচ্চা কাচ্চার আব্বা হওয়া লাগবো না তোমার। ওই মনের মিল নিয়েই তুমি বইসা থাইকো। আহসান কোনো জবাব দিল না। এখন জবাব দিলে সেটা হয়ে যাবে বেয়াদবি। মুরব্বী মানুষের সঙ্গে তর্কাতর্কিতে জড়াতে চায় না সে। যা আছে তার তার মনেই থাকুক। মধুবিবি ফের রুষ্ট গলায় বললেন, বেডা মানুষের যেই কাজের জন্য বউ দরকার, সেই কাজের জন্য যদি তোমার বউ না লাগে, তাহলে তো আর দরকার নাই। আজকে থেকে তোরই আমার সঙ্গে রাইতে ঘুমাইব।
রুমিও আছে আমার সঙ্গে, তোরে আর একা লাগবো না। দুই সই মিলা গল্প করতে করতে রাত পার হইয়া যাইব। তুমি কোলবালি জড়াইয়া ধরে শুয়ে পড়ো। আহসান দীর্ঘশ্বাস ফেলল। এই বাড়িতে তার শান্তি নেই। এখন নিজের বউটাকে নিয়েও বাইরের মানুষের টানাটানি শুরু হয়েছে। মধুবিবি নিজের কথায় অটল রইলেন। রাতে ঠিকই আহসানের ঘর থেকে তরিকে টেনে নিয়ে এলেন। তরি শুকনো মুখে বালিশ নিয়ে মধুবিবির ঘরের দিকে এগিয়ে গেল। আহসান অপ্রসন্ন হয়ে বসে রইল। তার অবস্থা আজ অত্যাধিক বেগতিক। শোভা মধুবিবির আচরণে অপ্রস্তুত বোধ করলেন। মধুবিবির ঘরে গিয়ে তাকে বললেন, মা, ব্যাপারটা বাড়াবাড়ি হয়ে যাচ্ছে না? ওদের ব্যক্তিগত জীবন ওদের বসতে দিন। এভাবে দুজনকে আলাদা করে ফেলাটা কি ঠিক হচ্ছে? মধুবিবি শোভার কথা কানে তুললেন না। রাগ মিশ্রিত কণ্ঠে বললেন, বেশি পড়াশোনা কইরা তোমার ছেলের মাথায় শয়তানের ক্যারা ঢুকছে। ওর ক্যারা কেমনে মাথা থেকে বাইর করতে হয় সেটা আমি ভালো করে জানি। টান পড়লে ঠিকই বেঁকে বসবো। কয়টা দিন যাইতে দাও, তারপর আমার কথা মিলাইয়া নিও। শোভার কথা বাড়ালেন না। মধুবিবি যা ভাবেন তা করেই ছাড়েন। তাকে তার সিদ্ধান্ত থেকে হটাতে গেলে হিতে বিপরীত ঘটে। শোভা বিছানা দিয়ে করে নিজের ঘরে চলে গেলেন। রুমিকে নিজের বাম পাশে আর তরিকে ডান পাশে রেখে মাঝে মধুবিবি শুয়েছেন। রুমির ভোরে স্কুল আছে। রুমি ঘুমে কাদা তখন। মধুবিবি খুব সম্ভবত ঘুমিয়ে গেছেন। তরির মোটেও খুব ঘুম আসছে না। অশান্তিতে সে এপাশ ওপাশ করতে লাগলো। হঠাৎ কি হলো? কাল যে সে আহসানের পিঠে মুখ গুজে শুয়েছিল, আহসান কি সেটা পছন্দ করেনি? সে কারণে কি আজ তাকে এভাবে দূরে সরিয়ে দিল? এই কদিন তো সব ঠিকঠাকই ছিল। হঠাৎ করে কেন মধুবিবি তাকে এই ঘরে ঘুমাতে বলল? আহসান কি রাগ করেছে তার সঙ্গে? মনে মনে কি সে তরির উপর বিরক্ত? তরি বারবার দরজা দিকে তাকাতে লাগলো। আহসান একটা বার এদিকে এলেই তো পারে। এত কিসের অভিমান তার? আহসান বিছানায় শুয়ে এক প্রকার ছটফট করছে। তার ঘুম আসছে না। বিছানাটা কেমন খালি খালি লাগছে। কাল রাতটা তার জন্য বিস্ময়কর একটা রাত ছিল। তরি যে হুট করে তাকে ওভাবে জড়িয়ে ধরে ঘুমাবে সেটা সে কল্পনাও করেনি। আহসান রাগে গজগজ করতে করতে কোলবালিশ চেপে ধরল। কোলবালিশও আজ তার সঙ্গে দুশ্মনী করছে। তরির তুলতুলে নরম শরীরের কাছে কোলবালিশ কিছুই না। তরির চুলে সে তীব্র সুগন্ধ কি কোলবালিশের ফিতেতে পাওয়া যায়? চোখ ভর্তি ঘুম, তবুও ঘুম আসছে না তার। আহসান বিরক্তি নিয়ে উঠে বসল। তরি কি এখন ঘুমিয়ে গেছে? দরজা ডিঙিয়ে তরির কাছে যাবে একবার? না, এভাবে তরির কাছে মাঝরাতে যাওয়াটা কোনো ভদ্রলোকের কারবারের মধ্যে পড়ে না। তবে তরিকে না দেখলে ঘুমও যেন আসছে না। আহসান নিজের ঘরের দরজা খুলে বের হলো। পা টিপে টিপে উঠোনে গেল। উঠোন বরাবর মধুবিবির জানালায় উকি দিল। দেখল তরি ওপাশ ফিরে শুয়ে আছে। আহসান কয়েকবার মৃদুস্বরে শীষ বাজালো। শীষের আওয়াজ পেতেই তরি ভয়ে ভয়ে জানালার দিকে তাকালো। বিছানা থেকে নেমে দরজার দিকে গিয়েও কান পাতল। আওয়াজটা দরজার কাছ থেকে আসছে না। তাহলে কি জানালা? তরি ভয়ে ভয়ে জানালার দিকে পা বাড়ালো। এত রাতে জানালার সামনে কি বা আসবে? তবে কি তেনারা এসেছেন? মনের ভুল ভেবে তরি এড়িয়ে যেতে চাইল। আহসান শেষ বাজানো ছাড়ল না। নিজের কাজে অবিরতই রইল। তরি ভয়ে জমে গেল। কৌতূহলকে মাটি চাপা দিয়ে বিছানায় শুয়ে পড়তে চাইল। কিন্তু তার হলো কোথায়? তরির কৌতূহলী স্বভাব তাকে শান্তি দিল না। অগত্যা তরি ভয়ে ভয়ে জানালার সামনে গিয়ে উকি দিল। বাইরে হাত বাড়িয়ে কারো অস্তিত্ব আছে কিনা তা বোঝার চেষ্টা করল। তরির উপস্থিতি টের পেতেই আহসান তার হাত চেপে ধরল। আহসান কিছু বলার পূর্বে কারো হাতের ছোঁয়া পেতেই তরি ভয়ে উত্তেজনায় চিৎকার করে বসল। এটা কোনো ভূত নয়, এটা স্বয়ং সম্পূর্ণ একজন মানুষের হাত ভাবতেই তরির চোর চোর বলে চিৎকার করতে লাগলো। তরির চিৎকারে মধুবিবি সহ রোমিও ঘুম ভেঙে গেল। মধুবিবি দ্রুত উঠে বসলেন। আহসান তখনও বোকার মতো ঠায় দাঁড়িয়ে। এক ছুটে চলে যাবার বদলে সে তখনও তরির হাত চেপে ধরে দাঁড়িয়ে রইল। তরি ফেল চোর বলে চিৎকার করতেই মধুবিবি তড়িঘড়ি করে বিছানা থেকে নামলেন। পানির ডাবর থেকে সুপারি কাটার জাতিটা দিয়ে চর্বি সে আহসানের হাতে তীব্র আঘাত করলেন। আহসানের হাতের তালুর ওপর পিঠের অংশ হতে গলগল হতে রক্ত বের হতে লাগল। পরিস্থিতির বিপর্যয় টের পেয়ে আহসান তরির হাত ছেড়ে এক দৌড়ে নিজের ঘরে এসে ঢুকে পড়ল। পুরনো কাপড় বের করে ক্ষতস্থানে শক্ত করে বাঁধল। ততক্ষণে অবশ্য যা হুলস্থল হবার তা হয়ে গেছে। মধুবিবির চিৎকারে শোভার মাজদাক দ্রুত মধুবিবির ঘরে এলেন। সবকিছু শুনে মাজদাক লাঠি নিয়ে আহসানের দরজায় নক করলেন। আহসান দরজা খুলতে বললেন, আহসান বাবা, দ্রুত বের হ।
বাড়িতে চোর এসে তোর বুবুর ঘরের দিকে হাত বাড়িয়েছে। মাজদাক আহসানের হাতে লাঠি গুঁজি দিয়ে তাকে নিয়ে বের হলেন। আহসান মনে মনে ক্ষুব্ধ হলেও তা মুখে প্রকাশ করলো না। এমন ভাব করলো যেন সে কিছুই জানে না। তরির উপরে ভীষণ রাগ হচ্ছে তার। কেমন মেশে, যে কিনা নিজের স্বামীর হাতের ছোঁয়া চেনে না। বাড়ির আশেপাশে আধা ঘন্টা ছেলেকে নিয়ে চিরুনি তল্লাশি চালানোর পরও মাঝদার জুড়ে টিকিটুকু অবধি খুঁজে পেল না। ভারাক্রান্ত মনে ছেলেকে নিয়ে বাড়ি ফিরে এলো সে। স্বামী পুত্রকে দেখা মাত্রই শোভা বললেন, কি গো আসানের বাবা, চোরকে পেলে? মাজদা হুঙ্কার ছেড়ে বললেন, আজ অল্পের জন্য বেটা চোর রক্ষা পেয়েছে। কত বড় সাহস! আর বাড়ির বইয়ের হাত চেপে ধরে। আর কোনোদিন বাড়ির ত্রিসীমানায় আসুক, ওর হাত ভেঙে ওর হাতে ধরিয়ে দেব। শোভা রুমিকে আর তরিকে শুয়ে পড়তে বললেন। মাজদাকেও শান্ত করে ঘরে পাঠালেন। এত সব কিছুর মাঝেও মধুবিবি আর চোখে আসানের হাতের ক্ষতটার দিকে লক্ষ্য করলেন। চোরের হাতের ঠিক এই বরাবরই তো সে মেরেছিলেন। আবার আহসানের হাতের ক্ষতটা দেখেও তাজা ঘা মনে হচ্ছে। রক্তে কাপড় অনেকটাই ভেজা। তবে কি আহসানই? ঘটনা আন্দাজ করতে পেরে মধুবিবি মনে মনে বেজায় হাসলেন। খোদা একই দিন দেখালো তাকে। পরিস্থিতি শান্ত হওয়ার পর শোভা আর আহসান দুজনেই নিজ নিজ কক্ষে শুতে চলে গেল। মধুবিবিও নিজের ঘরে ফিরলেন। তরি ঘুমায়নি, তার মনে তখনও খুব ভয়। চোরটা যদি রাতে আবার আসে। মধুবিবি ঘরে এসে তরিকে চেপে ধরে বললেন, আমার না হয় নাতি, তাই আমি চিনবার পারি নাই। রাইতে চোখেও কম দেখি। তুমি কেমন ধারার মাইয়া, যে নিজের স্বামীর হাত চিনো না? তরি হয়তো বিহবলের ন্যায় বলল, ওটা উনি ছিলেন। তরির চোখে পানি চলে এলো। সে কেন আহসানের হাত চিনতে পারল না? হাতের দাদিমা অনেক জোরে বাড়ি মেরেছেন। হালকা রক্তের ঝলকও দেখেছিল তরি। এত বড় ভুল সে কি করে করলো? আহসান তাকে আপন ভেবে কাছে এসেছিল। সে কি করে তাকে এভাবে আঘাত করে ফিরিয়ে দিল? তরি মনে মনে নিজেকে ধিক্কার দিল। মধুবিবি আবার বললেন, বোকা মেয়ে লোক, হুদায় আমার নাতিটারে আমার হাতে মার খাওয়াইলা। বেচারার কি দোষ? আসছিল বইয়ের সঙ্গে দুইটা কথা কইতে, তুমি না বুঝা না শুইনা তারে বিপদে ফালাইলা। হাত থেকে রক্ত বাইর হইছে, হাতে তেনা পেঁচায় রাখছে। তরি চাপা স্বরে বলল, এখন যাব একটু ওনার কাছে। মধুবিবি ঝাড়ি মারার স্বরে বললেন, এখন গিয়া কি করবা? যাও, ঘটন ঘটানোর তা তো ঘটাইছো। রাতে ৩টা বাজে, এখন তারে ঘুমাইতে দাও। সারাদিন খাটাখাটনি করে আসছে। মধুবিবি বিছানায় শুয়ে পড়তেই তরিও শুয়ে পড়ল। মনটা খুব খারাপ লাগছে। আজ বড্ড ভুল করে ফেলেছে সে। ইস, মানুষটা কতটা কষ্ট পাচ্ছে এখন। আজ সরকারি ছুটির দিন। স্কুল, কলেজ ও অফিস সব বন্ধ। কাল রাতের অভূতপূর্ব ঘটনার পর সবারই ঘুমাতে বেশ দেরি হয়ে গেছে। ফলাফল, তরি আর রুমি দুজনাই খুব দেরি করে ঘুম থেকে উঠল। তরি প্রথমে দেরিতে ঘুম থেকে ওঠার বিষয়টা নিয়ে কাচুমাচু করলেও সবাইকে স্বাভাবিক দেখে নিজেও শান্ত হলো। কাল রাতে তরি পরিকল্পনা করেছিল সকালে উঠেই আহসানের কাছে গতরাতের বিষয়টা নিয়ে ক্ষমা চাইবে। কিন্তু নাস্তার টেবিলে মাজদাক ও আহসান কাউকে দেখতে পেল না তরি। সবার কাছে শুনল আজকে নাকি গুদামে নতুন মাল আসবে। সকাল সকাল পিতা পুত্র সেখানেই গেছে। সবার সঙ্গে রান্নাবান্নার কাজ ছেড়ে তরি বারবার আহসানের ঘরের সামনে উকিঝুঁকি দিতে লাগলো। লোকটা কেন এখনো আসছে না? তরির পিছু পিছু তখনই রুমে এলো। হাতে বড়সড় একখানা দড়ি আর বড় একটা কাঠের টুকরো। তরির দিকে তাকিয়ে ফিচেল হেসে বলল, দোলনা খাবে ভাবি? তরি প্রথমে না বলতে চাইল। মনোয়ারা পই পই করে বলেছিলেন বাড়ির বউদের এত ছোটাছুটি করতে নেই। কিন্তু শেষে রুমির জোরাজুরির কাছে হার মানল। ভাবি আর ননদ দুজনে মিলে উঠানের বড় আম গাছটার ডালে দড়ি বেঁধে দোলনা বানালো। প্রথমে তরি বসল, রুমি পেছন থেকে ধাক্কা দিল। এরপর রুমি বসলো, তরি ধাক্কা দিল। দীর্ঘ সময় ধরে এদের দোলাদলি পর্ব চলল। ননদ ভাবি নয়, তাদের সম্পর্কে যেন দুই সইয়ের মতো। ঠিক তখনই বাইকের শব্দ পেয়ে তরি আহসানের উপস্থিতি অনুমান করতে পারল। রুমিকে বুঝিয়ে সুঝিয়ে ঘরে নিয়ে এলো। আহসানের সঙ্গে একটু শান্ত হয়ে কথা বলাটা যে খুবই প্রয়োজন। আহসান ঘরে ঢুকতেই তরি তার পিছু নিল। আহসান প্রথমে তরিকে পাত্তাই দিল না, যেন সে চেনেই না তরিকে। যে নিজের স্বামীর স্পর্শ চেনে না, তার সঙ্গে কিসের কথা? তরি মনোযোগ আকর্ষণের জন্য আহসানের ঠিক সামনে গিয়ে দাঁড়ালো। আহসান তখন সবে হাত থেকে ঘড়ি খুলছে। তরি হঠাৎ এভাবে সামনে আসাতে প্রথমে একটু ভরকে গেল সে। তরির পরনে হালকা আকাশি রঙের শাড়ি, চুলগুলো তখনও হালকা ভেজা। নিজ রমণীর এই রূপ যে অবজ্ঞা করা যে ঠিক কতটা কঠিন
আহসান আস্তা ভয়াবহভাবে টের পেল। আহসান তবুও নিজ কাজে অবিচল রইল। তরিকে উপেক্ষা করে পাশ কেটে চলে যেতে রইলে তরি তার হাত টেনে ধরল। আহসানের শির দ্বারা খাড়া হয়ে গেল। পুরো শরীরে বিদ্যুতের তীব্র ঝলকানিতে কেঁপে উঠল সে। বৈধ স্পর্শের ক্ষমতা কি এতটাই বেশি? আহসান নমনীয় হয়ে পড়ল। তরির চাহনি ভঙ্গিমা তাকে এক প্রকার কোমল হতে বাধ্য করল। তরির স্বামীর ক্ষতস্থানে হাত রেখে বলল, সত্যি বলছি, আমায় বিশ্বাস করুন। আমি যদি জানতাম ওটা আপনি, আমি তাহলে কখনো ওভাবে চিৎকার করতাম না। মা গল্প করত, রাতে নাকি তেনারা এসে জানালা দিয়ে ইয়ার লম্বা হাত বাড়িয়ে মানুষের রক্ত চুষে খায়। আমি আর গুনগুন রাতে ভয়ে জানালা বন্ধ করে রাখতাম। আমি এত বড় ভুল কি করে করলাম? আপনি আমাকে ক্ষমা করুন, আমি বুঝতে পারিনি। তরি মাথা নিচু করে ফেলল। বড্ড খারাপ লাগছে তার। লাল হয়ে রক্ত জমাট বেঁধে চোট লেগে কি বাজে অবস্থা হাট তার। আহসান অভিযোগের সুরে বলল, আমার হাতে যে ব্যথা লাগলো, আমি এখন কি করে খাবার খাবো? হাতে কিছু লাগলে জ্বলে ওঠে, রক্ত বেরোয়। আজ বাইক চালাতে গিয়ে কি ব্যথা পেয়েছিল? তরি আহসানের হাতে হাত বুলিয়ে দিতে দিতে বলল, আমি বুঝতে পারিনি, ঘাট হয়েছে আমার। আর কোনোদিন এমন ভুল হবে না, ক্ষমা করবেন না আমায়? আহসান প্রত্যুত্তরে বলল, এখন দুপুরের খাবার সময়, আমার হাতে তো ব্যথা, আমি কি করে এখন খাবো? তরি নির্দ্বিধায় বলল, আমি খাইয়ে দেবো আপনাকে। আমি গুনগুনকে ভাত খাইয়ে দিতাম, আমার হাতে খাবেন? আহসানের নিকট হতে জবাব না পেয়ে তরি বলল, আচ্ছা থাক তাহলে, আপনি না চাইলে বাদ দিন, আপনি বিশ্রাম নিন, আমি আসছি তাহলে। তরি চলে যাওয়ার সময় আহসান পিছু ডেকে বলল, মৌনতা যে সম্মতির লক্ষণ, সে কি তুমি জানো না তরি? তরির ঠোঁটে জলজলে এক চিলতে হাসি ফুটে উঠল। দৌড়ে গিয়ে আহসানের জন্য ভাত বেড়ে নিয়ে এলো, সাথে ইলিশ মাছের দো পেঁয়াজা আর ডাল। অতি যত্নের সঙ্গে আহসানের মুখে হাতের নলা তুলে দিল। আহসান তরির অগোচরে নিজের অপর হাতে চিমটি কাটল। বিশ্বাস হচ্ছে সবটা? হচ্ছে না। সন্ধ্যাবেলা বাড়ি ফিরে আহসান বাড়িতে অনেকক্ষণ কে যেন একটা খোঁজাখুঁজি করতে লাগলো, কিন্তু কোথাও পেল না। আহসানকে উদ্বেগে দেখে শোভা বললেন, কি হয়েছে? কিছু খুঁজছিস বাবা? আহসান গম্ভীর স্বরে বলল, কাল মোটা দড়ি এনেছিলাম গোদামের মাল বেঁধে রাখার জন্য, কোথাও পাচ্ছি না। এখানেই তো রেখেছিলাম। শোভা উচ্চস্বরে রুমিকে ডেকে পাঠালেন। রুমি মায়ের ডাকে ছুটে এলো, তার পিছু পিছু তরিয়েও এলো। এতক্ষণ তারা দুজনে মিলে কার্টুন দেখছিল। গোপাল ভাঁড়ের পুরনো এপিসোডগুলো সন্ধ্যাবেলায় রিপিট হয়। শোভা রুমিকে দেখে বললেন, রুমি রে, তোর ভাইয়ারে দড়ি খুঁজে দে তো। এখানে নাকি দড়ি রেখেছিল, কোথাও নাকি খুঁজে পাচ্ছি না। একটু দেখ তো মা। দড়ির কথা শুনে রুমি উসখুস করতে লাগলো, মাথা চুলকে বলল, ও, ওটা ভাইয়ার দড়ি ছিল। আমি আর ভাবলাম পুরনো বলে ফেলে দিয়েছি হয়তো। শোভা নিজ কন্যা ও পুত্রবধূর দিকে তাকিয়ে বললেন, এই তাহলে ননদ ভাবির দোলাদলির ইতিহাস? আরে আসান, দুপুরে যা কাণ্ড হয়েছিল বললে বিশ্বাস করবি না। ননদ দোলনায় বসে ভাবি সযত্নে দোলনা ধাক্কা দেয়, আবার ভাবি বসে ননদ পিছু থেকে ধাক্কা দেয়। আমি আর তো বুবু তো হাসতে হাসতে শেষ। হা হা। আহসান তরির দিকে তাকিয়ে ঠোঁট টিপে হাসল। পুচকে মেয়ে বিয়ে করার সুফল নামক কুফল। আহসান আর তরি ও রুমি উভয়কেই পড়তে বসিয়েছে। তরি সোজা কথায় মেনে গেলেও রুমি গোধরেই বসে আছে, আছে পড়বে না। শেষে আহসান বুক সেলফের ওপর থেকে মোটা লাঠি বের করায়। রুমির লেচকাটা বাদরের মতো পড়তে বসেছে। পড়াশোনার প্রতি তার বিরাট অনীহা। নেহাতি আহসান তাকে ধরে বেঁধে রোজ পড়াতে বসায়। না হলে এই মেয়ে কবে যে গোল্লায় যেত, এ নিয়ে আহসানের আফসোসের শেষ নেই। টপারের বোন হয়ে তার পড়াশোনার প্রতি এত অনাগ্রহ। এক পড়তে বসার মাঝেই আসছে তিনবার তিন অজুহাতে পড়া থেকে উঠল। প্রথমবার পানি খাওয়ার ছলে, দ্বিতীয়বার বাথরুমে যাবার ছলে, তৃতীয়বার বই আনার ছলে। আহসান হতাশ। এই মেয়েকে বসে আনা তার পক্ষে অসম্ভব। নৈশভোজ শেষে টেবিল গুছিয়ে রাখবার সময় আহসান আর চোখে তরিকে ইশারা করেছিল, এর অর্থ রাতে জানালাটা খোলা রেখো। তরি রাতে স্বামীর কথা মতো যোগ্য স্ত্রী নিয়ে তাই করলো। জানালাটা খোলা রেখে সজাগ হয়ে রইল, পাছে আহসান না এসে পড়ে। দীর্ঘ সময় অতিবাহিত হওয়ার পর পরিবেশ যখন শান্ত, আহসান তখন জানালায় স্বল্প আওয়াজে টোকা দিল। তরির কানে তা পৌঁছাতেই সে বিছানা থেকে নেমে সাবধানে উঠে বসল। জানালার দিকে তাকাতে আহসানের চাঁদ মুখখানি দেখল। পা টিপে টিপে দরজা খুলে বের হলো সে। অন্ধকারে অসাবধানে পা ফেলতেই
তরি চিৎপটাং হয়ে পড়ে যেতে রইলে আহসান তাকে ধরে ফেলল। তরির মন আনন্দে পুলকিত হয়ে গেল। কেমন একটা নায়িকা নায়িকা অনুভূতি হচ্ছে তার। সিনেমার নায়িকা যখন পড়ে যায়, নায়ক বিদ্যুতের গতিতে এসে তাকে ধরে ফেলে। আচ্ছা, সে কি তবে নায়িকা? তবে নায়ক কে? আহসান? অবশ্যই এতে মন্দ হবে না। এমন সুপুরুষ একজন মানুষ তরির নায়ক হলে খুবই চমৎকার হবে। ক্ষণে ক্ষণে ভিলেনের হাত থেকে তাকে বাঁচাবে। হি হি। আহসান তরির হাত ধরে তাকে বাইরে নিয়ে এলো। আজ ভরা পূর্ণিমা। আকাশের মাঝে স্থান পেয়েছে গোলাকার গঠনের একটি বিশাল চাঁদ। চারিপাশে তখন শুনশান নীরবতা। মৃদু মৃদু বাতাসে পাশের গোটা কয়েক গাছের পাতাগুলো ক্ষণিক পর পর একে অপরের সাথে মিশে যাচ্ছে। তরির সঙ্গে আহসানের হাতের বাঁধন শক্ত হলো। তরি জড়সড় হয়ে বলল, আপনার ভয় করছে না? আহসান সরল কণ্ঠে বলল, কিসের ভয়? তরি ভয়ের তো স্বরে বলল, যদি এখন তেনারা আসেন। আহসান প্রশ্নের বাণ ছুড়ে দিয়ে বলে, কারা? তরি চুপিসারে বলল, উফ, আপনি কিছুই বোঝেন না। রাতে তেনাদের নাম নিতে নেই। তরির অদ্ভুত ভূতভীতির কথা শুনে আহসান ঠোঁটগুলো এলিয়ে হাসল। আবছা আলোয় সেই হাসিটাকে সঠিকভাবে দেখার সুযোগ হলো না তরির। হেসে সে বলল, তাহলে আমি বাঁচিয়ে নেব। বিশ্বাস করো তো আমায়। তরি ঠান্ডা গলায় বলল, নিজের চেয়েও বেশি। আহসান তরিকে সঙ্গে নিয়ে বড় কাঁঠাল গাছের গড়িটায় গিয়ে বসল। তরির একেবারে সন্নিকটে সে। একেবারে অপরের শ্বাস নেওয়াটার শব্দ শুনতে পাচ্ছে তারা। অকস্মাৎ বাতাসে তরির খোপা বাঁধা চুলগুলো এলোমেলো হয়ে গেল। ছোট ছোট চুলগুলো এসে চোখে মুখে বাড়ি দিল। তরি হাত উঁচু করে পুনরায় বাঁধতে চাইল। আহসান অনুরোধের সুরে বলল, বেঁধো না। যা ছন্ন ছাড়া তা কেন অবাধ্য বাঁধতে বাঁধতে চাও? তরির কথা উপেক্ষা করতে পারল না। হাত দুটো গুটিয়ে ফেলল। আহসান হঠাৎ কি যেন করে খপ করে ধরল। তাতে আবছা তালের আওয়াজ হলো। তরি চমকে তার দিকে তাকালো। আহসান তরির দিকে নিজের হাতের মুঠোটা বাড়িয়ে দিল। তরি সযত্নে কৌতূহলে তা খুলতেই ভেতর থেকে একটা ক্ষুদ্র জোনাকি বেরিয়ে এলো। তরি তা ধরবার পূর্বেই কোথায় যেন যে উড়িয়ে মিলিয়ে গেল। তরি হতাশ হয়ে আহসানের পানে চাইল। তীব্র হতাশাচ্ছন্ন স্বরে বলল, সবাই শুধু আমাকে ছেড়েই চলে যায়। আপনিও কি চলে যাবেন? আহসান তপ্ত কণ্ঠে বলল, তুমি যদি রেখে দিতে চাও তবে থেকে যাব, আর হেলায় ছুড়ে দিলে মিলিয়ে যাব। তরি সরলতা মাখা স্বরে বলল, তাহলে আপনাকে আমি বয়ামে ভরে রেখে দেব। তাহলে আর হারিয়ে যাবার কোনো ভয় থাকবে না। আমাদের বাড়িতে মা আচার করার জন্য ইয়া বড় বড় কাচের বয়াম ধুয়ে রাখে। সেগুলোতে রাখলে আপনি আর পালাতে পারবেন না। আসান মায়া ভরাট কণ্ঠে বলল, আচ্ছা রেখে দিও। এরপর পরস্পরের মাঝে চোখে চোখে সন্ধি হলো। চারিদিকে ঝিঝি পোকার আওয়াজে যখন সমারোহ, তখন তারা একে অপরের চোখের নেশায় বন্দী। একে অপরের প্রতি নৈকট্য লাভের আশা যেন আরো বাড়ল। দৃষ্টির খেলা তখন অধরে এসে থামল। কখন যে তারা একে অপরের অধরে মত্ত হলো কে জানে। দুজনের নিঃশ্বাসমালা ঘন হয়ে এলো। আসার নিজ স্ত্রীর গাল হাতের আঁচলায় পুড়ে নিল। তরিয়ে যেন নিজের ধ্যান জ্ঞান হারিয়ে ফেলল। তার মাথায় শুধু একটা শব্দই এলোমেলো হয়ে বাড়ি খাচ্ছে, আহসান, আহসান আর আহসান। মিনিট খানিক সময় অতিবাহিত হওয়ার পর যুগলের ঘোর কাটল। নিজেদের অবস্থান টের পেয়ে দুজনেই সরে গেল। তীব্র অস্বস্তিতেও একে অপরের দিকে তাকাতে ভুলল না তারা। এভাবে নীরবতার অদরে কেটে গেল কিছু মুহূর্ত। চাঁদের অপরূপ সৌন্দর্যে ঘাইল হলো তরি। চাঁদের দিকে তাকিয়ে তরি বলল, আজ রাতটা কত সুন্দর না? পেছন থেকে জবাব এলো, তুমি এই রাতের চেয়েও সুন্দর তরি। তরি লজ্জায় মাথা নুয়ে ফেলল। আহসান ফের বলল, তুমি মেয়েটা ভাদ্র মাসে তীব্র দাবানলে এক পশলা বৃষ্টির মতো সুন্দর তরি। তরি এত শক্ত কথার মানে বুঝল না। ফ্যালফ্যাল করে তাকিয়ে রইল শুধু। রুমিয়া স্কুলে যায়নি। তার বেজায় জ্বর। হুট করে এত জ্বরের আগমন কোথা থেকে এলো কে জানে। শোভা প্রথমে স্কুলে না যাবার অজুহাত ভেবেছিলেন। পরে মেয়ের গায়ে হাত দেখিয়ে দিলেন তীব্র জ্বর। জ্বরের ঘরে কি সব বিড়বিড় করছে যেন। রুমির এরূপ দশা দেখে তরির বড় করুণা হলো তার প্রতি। কলেজে যাওয়ার কথা শুনে সেও বেঁকে বসল। সইকে এভাবে ফেলে যেতে ইচ্ছে হচ্ছে না তার। শেষে শোভার বকুনি খেয়ে মুখ গোমরা করে কলেজে গেল সে। আহসান এসে বলে তার অভিমান ভাঙাতে চাইল, তবে সফল হলো না। তার মন পড়ে আছে বাড়িতে, রুমির কাছে। গুনগুনের জ্বর এলেও সে রুমির মতন স্কুলে যেতে চাইতো না। জ্বরে আলুথালু অবস্থায় কী সব যে বিড়বিড় করত, কিছু মুখেও তুলতে চাইতো না। জোর করে দুধ দিয়ে খাইয়ে দেওয়া হতো তাকে। জ্বর ভালো হয়ে গেলেও মিছে জ্বরের বাহানায় স্কুলে যেতে চাইতো না। মনোয়ারার বকনিতে গাল ফুলিয়ে স্কুলে যেত। পেটে পেটে সে কি রাখতার। ক্লাসে তরির মন আজ নেই।
সকালবেলা রুমির জ্বরে নির্জীব মুখটাকে দেখে বারবার গুনগুনের কথা মনে পড়ছে কেন? গুনগুন কি ভালো আছে? নাতাশা, সুহা ও কুহু এসে ক্লাসের মাঝে তরির সঙ্গে কত গল্প জুড়ে দিল। তরির মাথায় সেসব ঢুকছে না। কথায় আছে গুনগুন। গুনগুনের কি মনে পড়ে বোনকে? নাকি খামখেয়ালিপনায় ভুলে গেছে তরিকে? ক্লাসে সে বাইকে করে আহসান নিতে এলো তাকে। তরি চুপচাপ বাইকে গিয়ে বসলো। আজ মন ভালো নেই তার। কেন নেই সেটা সে জানে না। তরির মৌনতায় আহসান বারবার লুকিং গ্লাসে তরিকে পর্যবেক্ষণ করলো। স্বভাবতই খুব বেশি কথা তরি বলে না। তবে এতটা গুটিসুটি মেরে চুপ করে বসে থাকার মতো মেয়ে তো সে নয়। কি হলো আজ তার? বাড়ি ফিরেই তরি রুমির ঘরে হানা দিল। গিয়ে দেখলো রুমি বিছানায় হেলান দিয়ে শুয়ে আছে, চোখ মুখ কুচকে। মাছদাগ ভাতের প্লেট হাতে নিয়ে বসে আছেন। ছোট ছোট নলা তুলে রুমিকে খাইয়ে দিচ্ছেন। অজান্তেই তরির চোখটা ঝাপসা হয়ে এলো। দরজার সামনে থেকেই ঘুরে চলে এলো সে। বাবা মেয়ের একান্ত মুহূর্তে বাগড়া দেওয়াটা সংযতপূর্ণ হবে না। আহসানের ঘরে গিয়ে বসলো সে। আহসান ঘরে নেই। হয়তো দুপুরের খাবার খাচ্ছে। তরির শরীরে শক্তি নেই। কেমন একটা বৃতৃষ্ণা ভর করেছে শরীরে। রুমির মতো একটা জীবন কি তার হতে পারতো না? এই যে বাবাকে হুটহাট বাবা বলে জড়িয়ে ধরতে পারে, জ্বর হলে বাবার হাতে খাবার খেতে পারে, এই সুখটু কি তার হতে পারতো না? এ কি জীবন তার! চারিপাশে বাবার সমবয়সী এত এত লোক, কিন্তু বাবা বলে ডাকার মতো কেউ নেই। এটা কি কম কিছু? তরি বালিশে মুখ গুজিয়ে হাউমাউ করে কেঁদে উঠল। সেই ক্রন্দন রুমির প্রতি হিংসায় নয়, বাবার শূন্যতাও তার প্রতি তীব্র অভিমান মিশ্রিত ছিল তাতে। একবার কড়া রোদে স্কুলে গোল্লাছুট খেলে বাড়ি ফিরে কড়কড়ে ঠান্ডা পানিতে গোসল করার ফলে তীব্র জ্বর এসেছিল তরির। ঠান্ডায় গলা বসে গিয়েছিল। খাওয়ার রুচি শূন্যের কোঠায় গিয়ে পৌঁছেছিল। মোনারা যখন খাবার নিয়ে তরির পেছনে ছুটতে ছুটতে ক্লান্ত, হায়দার তখন অতি যত্নের সহিত মেয়ের মুখে খাবারের গ্লাস তুলে দিতেন। তরি তখন বেজায় বিরক্ত হতো। খাবার মুখে নিয়ে দীর্ঘ সময় বসে থাকতো। বড্ড তিতকুটে লাগতো যে। আসান খাবার টেবিল থেকে উঠে তরিকে এদিক সেদিক খুঁজল। কোথাও পেল না। মেয়েটা তবে গেল কোথায়? তোয়ালে দিয়ে হাত মুছতে মুছতে ঘরে ঢুকলো সে। ঘরে ঢুকতেই রীতিমতো চমকিত হলো সে। বিছানায় উপর হয়ে শুয়ে তরি বালিশে মুখ গুজে রেখেছে। আসান সদর্পণে তার সামনে গিয়ে দাঁড়ালো। এ কি, মেয়েটা কাঁদছে কেন? মায়াভরা দৃষ্টিতে একগুচ্ছ কৌতূহল নিয়ে আসান স্ত্রীর মাথায় হাত রাখল। তরি বিস্মিত হয়ে উঠে বসলো। হাতের উল্টো পিঠ দিয়ে চোখটা মুছে ফেল। আসান ভ্রু কুঁচকে বলল, তুমি কাঁদছো কেন দুলদুল? দীর্ঘদিন পর নিজের পুরনো নাম কারো মুখে শুনতে পেয়ে তরি থমকে গেল। কিছু মুহূর্তের জন্য তার মনোযোগ সম্পূর্ণরূপে ঘুরে গেল। ঘোর মিশ্রিত সুরে সে বলল, কি বললেন? আরেকবার বলুন না। আহসান স্বাভাবিক ভঙ্গিতে বলল, তোমার কি হয়েছে তুলতুল? শরীর খারাপ করেছে? রুমির মতো তোমারও জ্বর এলো নাকি? এইটুকু বলেই তরির কপালে হাত রাখল সে। কই না তো, জ্বর তো আসেনি। তরি নিজের অনুভূতিকে দমিয়ে রাখতে চাইল। বুকের বেদনাকে বাইরে আসার সুযোগটুকু দেওয়ারও প্রয়োজন বোধ করল না। কেমন যেন নিশ্চুপ হয়ে গেল। আহসান তরি দিকে কিছুটা এগিয়ে গেল। তরির চুলে বিলি কাটতে কাটতে বলল, কি হয়েছে তুলতুল? তরি নিজেকে আর ধরে রাখতে পারল না। ছোট্ট হাসি ছানার মতো আহসানের বুকে মাথা রেখে কেঁদে ফেলল। সে কি বাঁধ ভাঙা কান্নার সুর? আহসানের বলিষ্ঠ বুকেও যেন কাঁপন ধরল। তরিকে অভয় দেওয়ার জন্য পিঠে হাত বুলিয়ে দিতে দিতে আহসান বলল, তুলতুল, এই মেয়ে, কি হয়েছে তোমার? আমাকে না বললে কিন্তু তোমার সঙ্গে আড়ি নেব। এভাবে কতক্ষণ আমায় আর দুশ্চিন্তায় ফেলে রাখবে? তরি হেঁচকে তুলতে তুলতে বলল, রুমির জীবনটা কত সুন্দর তাই না? এই যে যখন তখন বাবাকে কাছে পায়, অসুস্থ হলে বাবার আদর পায়। এমনটা আমার সঙ্গে হয় না কেন? বাবা চলে যাওয়ার পর আমি আল্লাহকে বলেছি আমি যেন আর অসুস্থ না হই। কারণ আমার মুখে তুলে দেওয়ার মতো বাবা থাকবে না। জানেন, আমার জ্বর এলে বাবা আমাকে খাইয়ে দিত। জোর করে দুধের গ্লাস হাতে ধরিয়ে দিত। আমি রুমিকে হিংসা করছি না। তবে আমার খুব লোভ হচ্ছে। আমি কি রুমি হতে পারতাম না? আহসান মনোযোগ দিয়ে তরির কথা শুনল। দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল, আদরের লোভে তোমার রুমি হবার প্রয়োজন নেই। তুমি তুলতুল, এটাই তোমার পরিচয়। একটা বিবাহিত মেয়ের জীবনে তার দায়িত্ব নেয় তিন পুরুষ। প্রথমে বাবা, তারপর স্বামী, তারপর পুত্র। আমি জানি না আমার সন্তান তোমার ঠিক কতটুকু খেয়াল রাখবে। তবে আমি হলফ থেকে বলতে পারি, আমার যতদিন হায়াত থাকবে আমি তোমায় কখনো উপেক্ষা করব না। তোমার কষ্ট আমাকে ব্যথিত করে। সহ্য করতে পারি না। কষ্ট হয়। একজন স্ত্রী হিসেবে এইটুকুই কি তোমার জন্য যথেষ্ট পাওনা নয় তরি?
তরি মুখ ফুটে কিছু বলতে পারল না, মাথা নিচু করে বসে রইল। আহসান বিছানা থেকে উঠে দাঁড়ালো। টেবিলে সাজিয়ে রাখা খাবারের পাত্র থেকে খাবার বাড়ল প্লেটে। প্লেটে হাত দিয়ে তরির সামনে নিয়ে দাঁড়ালো। খাবার মেখে আনাহারি হাতে তরির মুখের সামনে তুলে ধরলো। রুমিকে মাঝে মধ্যে জোরপূর্বক খাইয়ে দিত সে। রুমির পর তরি হয়তো প্রথম কেউ যার জন্য এত যত্ন নিয়ে সে ভাত মেখেছে। আহসানকে এরূপ বেশি দেখে তরি ভেজা চোখে ট্যাপ ট্যাপ করে তাকিয়ে দেখল। তরিকে অবাক করে দিয়ে আহসান তরির মুখে খাবার তুলে দিল। তরি হতবিহ্বল, চমকিত, বিস্মিত। আর কি কি পদবিতে ব্যাখ্যা করা যায় এই পরিস্থিতিকে? বাবার পর তরির জীবনে মুখ্য ভূমিকা পালন কে করছে? আহসান। বাবার পর প্রথমবার কোনো পুরুষ তরিকে খাইয়ে দিল। বিষয়টা কি স্বাভাবিক? অস্বাভাবিক হলে হোক, এরূপ আদরে যত্ন পেতে তরির মন্দ লাগছে না। তরিকে খাইয়ে দিয়ে আহসান রুমির কাছে গেল। জ্বরের ঘরে চোখ দুটো বোঝা, ঠোঁট কেমন তীর তীর করে কাঁপছে। আহসান আলগোছিয়ে রুমির মাথায় হাত বুলিয়ে দিল। রুমির বালিশের তলায় মুঠো ভর্তি লজেন্স রেখে এলো। জ্বর এলে তেতুমুখে রুমির লজেন্স খেতে খুব ভালোবাসে। এতে তার বমি বমি ভাবটা কেটে যায়। ছেলেবেলার অভ্যাস যে। সন্ধ্যায় বই খাতা নিয়ে তরি আহসানের ঘরে হামলা চালালো। আহসান পড়ার ঘরে গিয়ে পড়ার কথা বললে তরি এড়িয়ে গেল। বিছানার উপরে বই খাতা এলোমেলো করে পড়তে বসলো। তরির একরকমই পোনা দেখে আহসান মুখে রা অব্দি কাটল না। বিছানার ওপরেই তরিকে একটা অঙ্ক করতে দিয়ে নিজেও বই নিয়ে বসলো। তরি তখন মনের সুখে শরীর এড়িয়ে দিয়ে ওবো হয়ে অঙ্ক কষতে ব্যস্ত। রুমির জ্বর কিছুটা সেরেছে, কিন্তু দুর্বলতা এখনো কাটেনি বিধায় আহসান পড়ার জন্য জোরাজোরি করেনি। আহসান বই পড়ার ফাঁকে আনমনে একবার তরির দিকে তাকালো। নব যৌবন যেন তার উপচে উপচে পড়ছে। পড়ার প্রতি তীব্র মনোযোগী থাকায় অন্যমনস্ক হয়ে শাড়ির আঁচল কখন যে বক্ষস্থল হতে দূরে সরে গেছে কে জানে। মেয়েলি শরীরের খাত স্বচ্ছভাবে ধরা দিচ্ছে আহসানের দৃষ্টিতে। আহসান দৃষ্টি সংযত করবার প্রচেষ্টা চালালো, কিন্তু চেষ্টা ব্যর্থ হলো। ঝুঁকে বসবার কারণে তরির ব্লাউজের অরুর অংশটা বিপদসীমার নিচে নেমে গেছে। তা দেখে আহসান ঢোক গিল। বই পড়ার দিকে মনোযোগ বহাল রাখতে চাইল। বেহায়া অক্ষী যুগল মস্তিষ্কের কথা শুনতে নারাজ। আহসান দ্বিধাদ্বন্দ্বে খেয়ে হারিয়ে ফেলল। মস্তিষ্ক বলছে দৃষ্টি সংযত করে নিজের কাজে মন দিতে। অপরদিকে মন বলছে তোমারই তো বিবাহিতা স্ত্রী সে, এত সংযম কিসের? আহসানের শ্বাস ঘন হয়ে এলো। নিঃশ্বাস নিতে ভুলে গেল যেন। মন নাকি মস্তিষ্ক, কাকে বেছে নেওয়া উচিত তার? এই মেয়েলি দেহের প্রত্যেকটা অঙ্গে স্পর্শ করার বৌদ্ধতা আছে তার। তবে এত অহেতুক অস্বস্তি কিসের? আর চোখে তরিকে আবার পর্যবেক্ষণ করল সে। আবেদনময়ী দৈহিক কায়া তাকে পোড়াচ্ছে, জ্বালিয়ে পুড়িয়ে নিঃস্ব করে দিচ্ছে। আসান শ্বাস নেওয়ার গতি বেড়ে গেল। বই রেখে সে ঘন ঘন নিঃশ্বাস গ্রহণে মনোযোগী হলো। বারবার চোখ ফেরাতে চেয়েও পারছে না। ওই সুনিপুণ দেহে নাচ হতে পারলে তার জীবন বৃথা। তরির সান্নিধ্য পাওয়াটা আজ খুব করে দরকার। শেষমেশ বিবেক আহসানকে একটা প্রশ্ন করেই বসল। শরীর ছোঁড়া গিয়ে স্ত্রীর মন ছোঁয়া দরকার, তুমি কি তা পেরেছ? আহসান সেই প্রশ্নের উত্তর দিতে পারল না। এই প্রশ্নই তাকে কোপকাত করে ফেলল। যন্ত্রণাময় পরিস্থিতি থেকে রেহাই পাবার জন্য আহসান বলল, আজ আর পড়তে হবে না তরি, বই খাতা গুটিয়ে ফেলো। তরি খাতায় মার্জিন করতে করতে বলল, আর একটা কঠিন অঙ্ক বাকি আছে, ওটা একটু দেখিয়ে দিন না, তাহলে আজকেই ঝামেলা শেষ। আহসান তরির বই খাতা ছুঁয়েও দেখল না। তরি এখন তার সামনে থাকা মানেই বিপদ। তরিকে আগে এখান থেকে বিদায় করতে হবে। আহসান কপটতার স্বরে বলল, আমি পরে দেখিয়ে দেব, আজ আর নয়। তুমি বই খাতা গুছিয়ে তাড়াতাড়ি বুবুর ঘরে যাও। তরি বিছানা থেকে উঠে দাঁড়াবার সময়ে ওদর থেকে আঁচলটা বেশ খানিকটা সরে গেল। মেদবিহীন কোমর, ওদর দেখে আহসানের গলা শুকিয়ে কাঠ হবার জোগাড়। বড় বড় শ্বাস নিতে নিতে আদেশের সুরে তরিকে বলল, তোমাকে না বলেছি তাড়াতাড়ি বই গুছিয়ে চলে যেতে, দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখছো? বুবুর ঘরে গিয়ে ইংরেজি পড়াটা করে ফেলো, জলদি যাও। আহসানকে লম্বা আর দ্রুত শ্বাস নিতে দেখে তরি হকচকিয়ে উঠল। ভয়ার্ত গলায় বলল, কি হয়েছে আপনার? শরীর খারাপ করছে? প্রেশার বেড়ে গেছে? বাবার প্রেশার বেড়ে গেলে বাবারও এরকম শ্বাসকষ্ট হতো। বেশি কষ্ট হচ্ছে আপনার? বুবুর ওষুধের বাক্সে প্রেশারের ওষুধ আছে, এনে দেবো আপনাকে? আহসান হতাশ হয়ে তরির পানে চাইল। কিভাবে বোঝাবে তরিকে সে? এটা কোনো শরীরের অসুখ নয়, এটা হলো মনের অসুখ। খুব বিচ্ছিরি রকমের মনের অসুখ। শুয়ে দেওয়ার অসুখ, বাজে অসুখ। ছে, আগে কলেজে যেতে তরির খারাপ লাগতো না। ক্লাসে গল্প করার জন্য হলেও যেতে মন চাইতো। কিন্তু আজকাল কলেজে তার মনে বসে না। মন ও মস্তিষ্কে উভয় পাশে আহসান নামক একটি ব্যক্তি স্থায়ী বসতি গড়ে তুলেছে।
তরি চাইলেও সেই সুদর্শন সুপুরুষ ব্যক্তিত্বের মানুষটিকে উপেক্ষা করতে পারছে না। বাজে লোকটা মনের ভেতর এভাবে ঢুকে বসে আছে কেন? কি অধিকার তার? অধিকারের বিষয়টিতেই তরি বারবার আটকে যায়। যদি কথা ওঠে অধিকারের, তবে আহসানের চেয়ে বেশি আর কারো অধিকার খাটাবার সাধ্য নেই। তরির উপরে লিখিত এবং অদৃশ্য অলিখিতভাবে আহসানের দাবি আছে। লোকটা হুট করে এসে তরির ক্ষুদ্র মনে এতটা জায়গা করে নিল। কবে নিল? তরি টের পেয়েছে কি? পায়নি তো। তাহলে কবে ঘটল এই অঘটন? কে জানে। তরির কলেজ আজ নির্ধারিত সময়ের আগেই ছুটি হলো। আজ শেষের ক্লাসটা অজ্ঞাত কারণে বাদ হয়ে গিয়েছে। তরি কলেজের গেটের সামনে দাঁড়িয়ে আহসানের অপেক্ষায়। আহসান জানে না তরির অগ্রিম ছুটির কথা। তরির পাশেই ঝুমুর এসে দাঁড়ালো। প্রতিদিন টকটকে লাল লিপস্টিক দিয়ে ক্লাসে আসে সে। ম্যামের কাছে বকাও খায়, তবুও কোনো লাভ হয়নি। উঁচু করে চুল বেঁধে ঠোঁটে লাল করে কলেজে আসাটা তার স্বভাব। ঝুমুর তরিকে উদ্দেশ্য করে বলল, ছুটি হয়ে গেছে, বাড়ি যাবে না? তরি সরলতার সহিত উত্তর দিল, উনি তো নিতে আসলেন না আজ এখনো। ঝুমুর কৌতূহলের ছলে প্রশ্ন করল, উনি কে? তোমার উনি? তরি লজ্জায় মাথা নুয়ে ফেলল। ঝুমুর আর চোখে তরিকে দেখল। ব্যাগ থেকে নিজের ফোনটা তরির হাতে দিয়ে বলল, তোমার উনির নাম্বার মুখস্থ আছে? ফোনে ব্যালেন্স আছে, তাকে ফোন করে কলেজে আসতে বলো। তরি প্রথমে ইতস্ত বোধ করলো, পর মুহূর্তে ভাবল, দুপুরে এভাবে একা একা দাঁড়িয়ে থাকার চেয়ে আহসানকে ফোন করাটাই ভালো। প্রথম কলে আহসান ফোন ধরল। অপরিচিত নম্বর দেখে একটু সন্দেহ দৃষ্টি হলো তার, তবুও ফোনটা ধরল সে। তরির গলার স্বর শুনে আশ্বস্ত হলো। মালের গুদাম থেকে বেরিয়ে দ্রুত বাইক স্টার্ট দিল সে। মেয়েটা অপেক্ষা করছে নিশ্চয়ই। ঝুমুর আর দাঁড়ালো না, ফোনটা ব্যাগে ঢুকিয়ে বাড়ির পথে হাঁটা দিল। তরির কলেজের গেটের সামনে আহসানের বাইক এসে থামতেই তরি ছুটে গেল তার দিকে। রোদে দাঁড়িয়ে থেকে ঘামে ভিজে গেছে তার শরীর। আহসান পকেট থেকে একটা রুমালটা বের করে এগিয়ে দিল তরির দিকে। তরি হাত বাড়িয়ে রুমালটা নিল, তবে ঘাম মোছার মতো অহেতুক কাজে রুমালটা নষ্ট করল না। এই রুমালের দাম তরির কাছে অনেক বেশি। শক্ত করে হাতের মুঠোয় ধরে রাখলো সে রুমালটা। এটা সে কাউকে দেবে না। বাড়ি ফিরেই খাবার খেয়ে তরি আহসানের ঘরে লম্বা এক ঘুম দিল। দিনে আহসানের ঘরে থাকা নিয়ে মধুবিবির কোনো আপত্তি নেই, তবে রাত হলেই তরিকে নিজের ঘরে না পেলে মধুবিবি বেজায় রাগ করেন। এই সুপ্ত ক্রোধের কারণ কি তা তরির নিতান্তই অজানা। দুপুরের দিকে আহসান খাবার খেতে বাড়ি আসে। ফেরার পথে তরিকে কলেজ থেকে নিয়ে আসে। খাওয়া শেষে পড়ার ঘরে কি সব বইপত্র নিয়ে ঘাটাঘাটি করে, তারপর আবার কাজে চলে যায়। মাঝে মধ্যে সন্ধ্যায় ফেরে। কাজের চাপ বেশি থাকলে প্রায়ই আবার রাতেও ফেরে। ক্লাসে বসে থেকে থেকে তরির কোমরের দশা বেহাল। বিছানার ঠিক বাম পাশে বালিশে মাথা রেখে উবু হয়ে শুয়ে আছে সে। আহসান সেই মুহূর্তে কাজের ছলে ক্রস্ত পায়ে ঘরে এলো। তরিকে ওভাবে শুয়ে থাকতে দেখে বিচলিত হলো। তরি যে পাশটায় শুয়েছে ঠিক সেই বরাবর বিছানার নিচে টাকার বান্ডিল রেখেছিল সে। সেটা এখন নেওয়া দরকার। আজকে নতুন মাল ওঠানোর জন্য কর্মচারীকে টাকা দিতে হবে। তরিকে কি ঘুম থেকে উঠিয়ে তুলবে? আসান গভীর মনোযোগের সঙ্গে তরিকে দেখল। এই তন্দ্রাচ্ছন্ন অবস্থায় ক্লান্ত মেয়েটাকে জাগিয়ে তোলা কি ঠিক হবে? আসান মিনিট খানেক ভাবল, এরপর নিজে বিছানায় উঠে বসল। তরির মাথার পাশ থেকে তোষকের নিচ থেকে যত্ন সহকারে নিঃশব্দে টাকার বান্ডিলটা বের করলো। তরি এবার একটু নড়ে চড়ে উঠল। কাজ শেষে বিছানা ছেড়ে নামার সময় তরি হঠাৎ তার হাতে বাহু চেপে ধরল। আসান চমকে ফিরে তাকালো। কি হলো হঠাৎ মেয়েটার? একবার তরির হাতের বাঁধন ছেড়ে উঠে যেতে ইচ্ছে হলো। পরক্ষণে কি ভেবে আহসান আর উঠল না। নরম সুরে তরিকে বলল, ছাড়ো। তরি চোখ বুজে থাকা অবস্থায় বলল, হুম। আহসান প্রত্যুত্তরে বলল, কেন? তরি নিদনিদ কণ্ঠে বলল, ছেড়ে দিলে চলে যাবেন। আহসান নির্লিপ্ত কণ্ঠে বলল, তাহলে কি করবে? তরি নিদ্রারত অবস্থায় আহসানের হাতটা আরো শক্ত করে চেপে ধরে বলল, রেখে দেব। আহসান মোহনীয় সুরে বলল, কোথায় রাখবে? তরি ঘুমো ঘুমো গলায় বলল, আলমারি। আহসান মনে মনে বেজায় হাসল। ঘুমের ঘরে কথা বলার অভ্যাসটা তার নিজেরও আছে। মধুবিবি তাকে কতবার যে ছোটবেলায় হুজুরের কাছে নিয়ে গেছে এ কারণে। তার ভাষ্যমতে আহসানের সঙ্গে জিন আছে। কি হাস্যকর ব্যাপার! অতপর ওই তরির মতো তুলতুলে নরম বস্তাকে অবজ্ঞা করে আহসানের ফিরে যেতে হলো। আজ কাজ না থাকলে সত্যি তরির কথা ফেলতো না সে। ইস,
সবকিছু ফেলে ২৪ ঘন্টা তরির আশেপাশে ঘুরতে পারার সক্ষমতা যদি তার থাকতো। আজকাল মাথায় কি হয়েছে কে জানে। তুলতুল নামক এক জৈনিক পরী আহসানের মাথায় পিলপিল করে ঘোরে। মাঝে মধ্যে যন্ত্রণায় অতিষ্ঠ করে সে মাথা চেপে ধরে বসে থাকে। তবুও তুলতুল মাথা থেকে সরেই না। কি যে ভয়াবহ সেই রোগ! দিনরাত শুধু মাথার মধ্যে ভিড়মি খায়। খুব শীঘ্রই ডাক্তারের কাছে যেতে হবে, না হলে এই যন্ত্রণা থেকে মুক্তি পাওয়া অসম্ভব। কিন্তু এ রোগের চিকিৎসককে? তুলতুল! কি অদ্ভুত বিষয়! যেই রোগের নাম তুলতুল, সেই রোগের পথ্যের নামও তুলতুল। নিশ্চয় এটি অতি চমকপ্রদ এবং বিরল রোগ। বাণী থেকে? বাণীতে তুলতুলের রোগী বর। বিকেলে ফ্যাক্টরিতে নতুন মালের অর্ডার দিয়ে ফেরার পথে আহসান অতি নির্দয় করুণ ঘটনার সাক্ষী হলো। ফ্যাক্টরিতে মালের অর্ডার দিয়ে ফেরার সময় নতুন একটা বিল্ডিং পড়ে। বিল্ডিংটা তখনও অসম্পূর্ণ, ওপরে কাজ চলছে তখনও। আহসান সামনে হাঁটছিল, মাজদাক ছিলেন পেছনে। সহসা কি হলো কে জানে, বড়সড় একখানা ইটের খণ্ড বেখেলে আহসানের কপাল ছুঁয়ে নিচে পড়ল। ঘটনাটা এত দ্রুতই ঘটল যে আহসান সরে যাবার মতো সময়ও পেল না। মাথায় এক হাত রেখে রাস্তায় জ্ঞান হারিয়ে ফেলল। মাজদাক সম্পূর্ণ ঘটনার প্রত্যক্ষ দর্শনকারী ছিলেন। রাস্তায় ছেলেকে ধরে তিনি বসে পড়লেন। আহসানের তখন জ্ঞানহীন। মাথার বাম পাশে চুয়ে চুয়ে পড়ছে তার তরল লাল রজ্জক পদার্থ। পথচারী ও এলাকাবাসীদের সহায়তার আহসানকে ধরে হসপিটালে নিয়ে যাওয়া হলো। মাজদাক তখন ভয়ে আশঙ্কায় বুকে পাথর চেপে বসে আছেন। বাড়িতে ফোন করে খবর দেবার মতো মানসিক অবস্থা তার নেই। সুস্থ সবল ছেলেটার একই দশা। শোভাকে কোন মুখে সে কথা জানাবে? ছেলেটাকে এই অবস্থায় দেখে তার নিজেরও যে বুক কাঁপছে। মাজদাক নিজের মাথা চেপে ধরে কেঁদে ফেললেন। এই ছেলে তার প্রাণ। ছেলের কিছু হলে তিনি বাঁচবেন না। সৃষ্টিকর্তা হয়তো সেদিন বাবার এরূপ করুণ আর্তনাদকে হেলায় সরিয়ে দিতে পারলেন না। আনমনে করা সকল দোয়াই কবুল করলেন। নার্স এসে জানালো আহসানের জ্ঞান ফিরেছে, তবে মাথার বাম পাশ ফেটে গেছে। তাতে 5টা সেলাই পড়েছে। মাজদাক দুহাত তুলে শুক্রিয়া আদায় করলেন। দ্রুত পা চালিয়ে ছেলেকে দেখতে গেলেন। আহসান তখন বেরিয়ে মাথা দিয়ে শুয়ে আছে। রক্তক্ষরণ হওয়ায় শরীর দুর্বল। স্যালাইন চলছে। শোভা রাতের খাবার নিয়ে অপেক্ষা করছে। মাজদাক বলেছিলেন ফিরতে দেরি হবে আজ, তাই বলে এত দেরি? রাত 11:30 বাজতে চলল, এখনো কারো খোঁজ নেই। মধুবিবি কয়েকবার এসে ছেলে ও নাতনির খোঁজ করে গেছেন। তরিয়া রুমি আহসানের অপেক্ষায় ছিল। অগত্যা শোভা তাদের ঢেলে ঢুলে পড়তে বসিয়েছেন। শোবার অপেক্ষার অবসান ঘটল। স্বামী ও পুত্র দুজনেই ঘরে ফিরল। কিন্তু এই ঘরে ফেরা সেই ঘরে ফেরা নয়। আহসান ফিরল বাবার কাঁধে এক হাত ভর করে। আহসানের মাথায় বড় মোটা ব্যান্ডেজের স্তর দেখে শোভা আটকে উঠলেন। ছেলের কি হাল! দুপুরে তো ভালো মানুষ বাড়ি থেকে বের হলো, তবে এখন? শোভা দৌড়ে ছেলের কাছে ছুটে গেল। আহসানের পা তখনও চলছিল না। ড্রয়িং রুমের সোফায় বসে পড়ল সে। বেপেচে পড়ে গিয়ে কবজিতে আঘাত লেগেছে, সেখানটায় ব্যান্ডেজও পড়েছে। স্বামীর মুখে সবটা শুনে শোভা কেঁদে ফেলল। সৃষ্টিকর্তা আজ বড় বাঁচা বাঁচিয়েছেন। মাথা একটা সংবেদনশীল অঙ্গ। সেরকম বড় কিছু হয়নি, এটা তার ভাগ্য। ভাত মেখে আহসানকে খাইয়ে দিলেন তিনি। আহসান খুব বেশি খেলো না, মাত্র কয়েক নলা খেয়ে মুখ ফিরিয়ে নিল। শোভার জোর করলে না। ছেলেকে ঘরে নিয়ে শুয়ে দিলেন। এমনিতেও আজ কম ধকল জানি ছেলেটার ওপরে। ক্লান্ত রুগ্ন দেহ নিয়েও আহসান আজ ঘুমাতে পারছে না। তরি একবারও এলো না তার কাছে। কেন এলো না? এত কি কাজ তার? হাতে কাজ থাকতেই পারে, তাই বলে এতটা নিমগ্নতা? একটাবার এলেও কি পারত না সে? তরির নিকট এতটাই ফেলনা সে? তীব্র অভিমানে আসান খেয়ে হারিয়ে ফেলল। ব্যথানাশক ওষুধের ঘরে চোখ জুড়ে ঘুমের রেশ নেমে এলো। বুকের পর ডান হাতটা রেখে ঘুমিয়ে পড়ল সে। শরীরের আনাচে কানাচেতে ব্যথার অন্ত নেই। আহসানের ঘুমের স্থায়িত্ব খুব বেশি সময় ছিল না। মিহি সুরে কান্নার শব্দ শুনে তার ঘুম ভাঙল। চোখ খুলে তরির মুখটা দেখতে পেল সে। এই দর্শন খুবই অদ্ভুত। তরির কাদো কাদো মুখ দেখে আহসানের মায়া উপছে পড়ল তার প্রতি। অভিমান যেন পা গুটিয়ে পালালো। তরির পরিপাটি করে রাখা চুলগুলোর আজ আলুথালু অবস্থা। চোখ থেকে চিকন পানির ফোঁটা বেয়ে পড়ছে। থুতনির ডগা, নাকের ডগা কেমন লাল লাল। আহসান ভাঙা গলায় বলল, কি হয়েছে তুলতুলি বেগম? নামের বিকৃতি শুনে তরির রাগ হওয়ার বদলে আরো কান্না পেল। কি অবস্থা হয়েছে লোকটার! এরকম হবে জানলে আজ বাইরে যেতে দিত না আহসানকে সে। তরি অভিযোগের সুরে বলল, আপনি ভীষণ বাজে এবং বেখেয়ালি একজন লোক। খুব 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 বাজে আপনি। পথে ঘাটে চলতে পারেন না? দেখেছেন আজ কি হলো? আপনি আসলে বাজে লোক, পচা লোক।
আসান কণ্ঠ ভর্তি গভীরতা নিয়ে বলল, তুমি তাহলে ভালো করে দাও। আমি অনেক বাজে, অনেক 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 বাজে। তরি আহসানের হাতের উপরে মাথা রেখে কেঁদে ফেলল। আহসান লক্ষ্য করলো তার হাত ভিজে যাচ্ছে। তরির চোখের পানির গুণে হয়তো। তরি কন্ত্রণরত গলায় বলল, আপনার জন্য কত কেঁদেছি জানেন? আপনি সবসময় শুধু আমাকে কষ্ট দেন। আপনার মধ্যে কোনো মায়াদয় নেই। আহসান প্রশ্ন করল, কেন কাঁদলে তবে? তরি চোখ মুছে বলল, আপনার কষ্ট হচ্ছে তাই কেঁদেছি। আপনার কষ্টের কথা ভাবলেই আমার কেমন যেন লাগে। কেমন কেমন যেন অনেক কষ্ট হয়। আহসান ছোট্ট শ্বাস ফেলে প্রশ্নের ছলে বলল, কষ্ট আমার, ব্যথাও আমার। আর কাঁদছো কিনা তুমি? তরি পর মুহূর্তে জবাব দিল, কেন? যা আপনার তা কি আমার নয়? এই ছোট প্রশ্নের উত্তর আহসান দিতে পারল না। উত্তরটা মুখ ফুটে বেরিয়ে হলো না। যুদ্ধের সৈনিকের দিকে ছোড়া তেজস্বী রাইফেলের গুলির মতো। তরির করা প্রশ্নটা তার বুকে এসে বুকটাকে ছিন্ন বিচ্ছিন্ন করে দিল। কথাও কি মানুষের হৃদয় এতটা ঝড় তুলতে পারে? পারে তো। তরিয়াস নিজ গুণে তা প্রমাণ করে দিল। তরিয়া হাসানের মাথার ক্ষতটা খুঁটে দেখতে দেখতে বলল, আপনার এমন দশা হবে জানলে আজ আপনাকে ঘর থেকে বের হতেই দিতাম না। বেদে হলেও রেখে দিতাম। আহসান মস্করার ছলে বলল, কি করে বাঁধবে? দড়ি দিয়ে নাকি আঁচল দিয়ে? তরি জবাবে কিছু বলল না। নিজের শাড়ির আঁচলের অংশটা দিয়ে আহসানের পরনের পাঞ্জাবি নিচের অংশটায় একটা গিট দিল। তরির কাণ্ড দেখে আহসান সত্যি সত্যি হেসে ফেলল। সে রাতে মধুবিবি আর বাগড়া দিতে এলেন না। তরি আহসানের ঘরে ঘুমলো। আহসানের ডান হাতে মাথা রেখে আহসানের বুকে মুখ গুজে। চলবে। গল্প নিকুঞ্জ কানন, পর্ব ৩। ধন্যবাদ।